নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী, আমি বলবো অথর্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে একটা বেশ ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে সফরের বিষয়াদি মোটামুটি চূড়ান্ত এবং তারা সূচি নিয়ে ব্যস্ত। তারপরে হঠাৎ করেই দুইটা শর্ত জানিয়ে বাংলাদেশ বেঁকে বসে যে অনুকূল পরিবেশ তৈরি হয়নি তারেক রহমানের সফরের জন্য। তারা শেখ হাসিনার প্রত্যার্পণ এবং হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি চান। তো এইটা নিয়ে ভারতের মন্তব্য হলো যে এটা আদালতের বিষয় এবং এই আদালতের বিচারাধীন বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারবো না। তো এই হইল যখন সবাই হতাশ নিরাশ, তো হঠাৎ করে আমরা দেখলাম যে এই ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি ঢাকায় একটি অনুষ্ঠানে ঘোষণা দিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। তবে সেই খবরটা আমি আপনাদেরকে একটু পড়তেছি যে কী লিখেছে এই সংবাদে। লিখেছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর গেলে তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণীয় একটি অভ্যর্থনা জানানো হবে, যা তার প্রাপ্য। প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানাতে তারা গভীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সফরের সুফল শেষ পর্যন্ত দুই দেশের সাধারণ মানুষের কাছেই পৌঁছাবে। রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী এই কথা বলেন। বাংলাদেশ সফররত ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ সিআইআই উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সিআইআই-এর মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীরা। অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি অত্যন্ত চমৎকার একজন জননেতা। বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানাই। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রথম তাকে অভিনন্দন এবং ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর আমাদের লোকসভার স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশ সফর করে গেছেন। আর এখন আমি এইখানে। এগুলো বলার কারণ হলো আমরা আপনাদের আন্তরিক অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো দর্শক, কি বুঝতেছেন? ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আরও বলেন, এখানকার অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আমি সরাসরি দিল্লিতে গিয়ে আমাদের অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। তিনি আমাকে একটি কথাই বলেছেন, আমাদের দুই প্রধানমন্ত্রীর দ্রুত বৈঠক করতে হবে। তুমি দীনেশ ত্রিবেদী আমার পক্ষ থেকে তাদের আশ্বস্ত করো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারত সফরে আসবে তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণীয় একটি অভ্যর্থনা জানানো হবে, যা তার প্রাপ্য। এই সফরের সুফল শেষ পর্যন্ত দুই দেশের সাধারণ মানুষের কাছেই পৌঁছাবে। তো বুঝলাম না বিষয়টা ভাই। মানে ভারত সবসময়ই এই জায়গাটাতে একটা নতজানু ভূমিকা কেন পালন করে, আমি হিসাবটা আমার কাছে বোধগম্য নয়। বাংলাদেশ মানে ইয়ের ব্যাপারে আপনার শান্তিতে পুরস্কার পাওয়া অশান্তির প্রতিভূ জঙ্গি ইউনূসের বিরুদ্ধে ভারত সরকারের অবস্থান মানে খুবই সিরিয়াস ছিল, ভেরি গুড অবস্থানে ছিল তারা, এবং অনেক দেখা সাক্ষাতের চেষ্টা করেও কিন্তু সেই দেখা সাক্ষাৎটা পায়নি। বাংলাদেশকে
সেই সাক্ষাৎটা মোদিজি দেননি। বলছে যে তারা রিলেশনশিপ করবে, কিন্তু সেই রিলেশনশিপ হবে একটা একটা রিপ্রেজেন্টেটিভ একটা সরকার যখন আসবে সেই সরকারের সাথে। তো এখন তারেক রহমান মানে যেই ভারত সফর নিয়ে যেই একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি যে যেখানে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে, হঠাৎ করে রজার খলিল অর্থাৎ ওই খলিলুর রহমান আমেরিকা থেকে যাকে সেইখানে পাঠানো হয়েছে, মানে আপনারা চিন্তা করে দেখেন, মানে একটা একটা দলীয় সরকার তার পররাষ্ট্রমন্ত্রীও তার নিজের মতো করে পছন্দ মতো করে তারা নিয়োগ দিতে পারে নাই। তারা বাধ্য হয়েছে এই রজার খলিলকে তাদের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দিতে। তো যাই হোক, তো এখন রজার খলিল নাকি প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে বলছে যে সে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ভারতে যায় তাহলে সে পদত্যাগ করবে, এটা একদম সরাসরি বলে দিয়েছে। এবং এরপর থেকেই কিন্তু সব কিছু মোটামুটি ঘুরে গেছে, যে যেই নিশ্চিত একটা সফর সেটা বাতিল হয়ে গেছে। তো ভারতের এত ঠেকা কি পড়ছে যে বাংলাদেশকে এই বলে কইয়ে নিয়ে যাওয়া, তো একটু টাইট দিলেই তো হয়ে যায়। আমরা জানি যে যেহেতু এই ভারত মনে করতেছে যে এই দুই দেশের সম্পর্কটা দুই দেশের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু দুই দেশের সম্পর্কটা বাংলাদেশের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা যদি দেখেন যে আমেরিকার সাথে যদি ভারত টক্কর দিয়া চলে যাইতে পারে, মানে আজকে 2টা বছর ধরে কিন্তু আমেরিকার সাথে বিশাল এক টক্করের সম্পর্কে রয়েছে ভারত। তো সেই জায়গায় বাংলাদেশের না আছে ইকোনমি, না আছে কোনো কিছু, সেই জায়গায় বাংলাদেশকে এত তোয়াজ করার কি আছে? বাংলাদেশ এখনও এই জ্বালানি তেলের জন্য এই ভারতের ওপর নির্ভরশীল, ইলেকট্রিসিটি, খাদ্যদ্রব্য, মানে হ্যাঁ তারা বলবে যে ও বিলিয়ন ডলার লাভ করে নিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ থেকে। আচ্ছা, তাহলে আপনারা অন্য জায়গা থেকে আইনা দেখেন জিনিসটা কীরকম, মানে আপনি মার্কেট যেখানে সস্তা পাবেন সেইখানেই তো যাবেন, তাই না? এবং যেইখানে এই ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার সাপ্লাই চেইনটা স্ট্রং, আপনার জিনিসগুলি খুব কুইকলি চলে আসবে, তাই তো? এবং এগুলির সাথে দামেরও বিষয়াদি আছে। তো এখন যদি মনে করেন যে ওকে আপনারা ভারত থেকে খাদ্যদ্রব্য আনবেন না, আপনারা জ্বালানি আনবেন না, যান আপনারা আমেরিকাতে, তো খাদ্যদ্রব্যে সলাপ, খাদ্যদ্রব্যে ভরপুর, কানাডা খাদ্যদ্রব্যে ভরপুর, আপনারা যান নিয়ে আসেন, দেখেন কীরকম, কিন্তু সেটা তো আপনারা পারবেন না। তো সেই জায়গায়, এবং এমন না যে যদি আমেরিকাকে ভারত টক্কর দিতে পারে বা আমেরিকার মানে রপ্তানি, আমেরিকায় ভারতের রপ্তানি কমে গেছে, তো সেইটা যদি সামাল দিতে পারে তাহলে বাংলাদেশকে তো সামাল দেওয়া খুব একটা বিষয় না। সেই মেসেজটা স্ট্রং হ্যান্ডে এই খেলাটা আমি বুঝি না। আই এম নট এ স্টেটসম্যান, আমি ভারতের রাজনীতিবিদরা, ভারতের কূটনীতিকরা, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে কি প্ল্যান করছে, কতটুকু মানে ছাড় দিচ্ছে বা দিবে না, সেই জিনিসগুলি আমি যাচ্ছি না, এটা তারা ভালো বুঝে। বাট আই এম জাস্ট সেইং দ্যাট এত তোয়াজের কি আছে? একটা লোক, তুমি তো 2 বছর ইউনুসকে পাত্তাই দাও নাই, ইউনুস তো আসতে পারে নাই। তো এখন বাংলাদেশ যদি ভারতকে ছেড়ে অন্য কোনো ধরে, নাগর ধরে, লেট দ্যাম ডু ইট। আপনারা আজকে ইরানের অবস্থা দেখতেছেন, এই যে ইরান বলছে যে তারা নাকি স্ট্রেইট অফ হরমুজ তারা তাদের নিয়ন্ত্রণে, তারা এইখানে এটা শাটডাউন করে দেবে। তো আমেরিকা কি করছে? পুরা ওমান উপসাগর তারা এই আটকায় দিচ্ছে। ইরানে কোনো কিছু ঢুকতেও পারে না, ইরান থেকে বাইরে হইতেও পারে না, অবস্থা কাহিল, ইকোনমিক অবস্থা কাহিল। তাহলে এখন তোমরা বঙ্গোপসাগরের বড়াই করতেছো, তাদের বিদেশি নাগররা আসবে, তোমাদের বিশাল পোর্ট আছে, তো সেই বঙ্গোপসাগরের একটা অংশ তো আবার ভারতেরও আছে। এই বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগরের অংশ, যেখানে ভারতের এক্সক্লুসিভ একটা এই প্রেজেন্স আছে। তো সেই জায়গাগুলিতে যদি ভারত বলে যে ওকে ফাইন, তোমরা তো আমাদেরকে ছাড়া বাঁচবা, আমরাও দিয়ে দিলাম একটা অবরোধ দিয়ে দিলাম, স্যাংশন দিয়ে দিলাম, এই পৃথিবীতে আর
কেউ আইন আদালতের কেউ দাঁড় দাঁড়ে না, কেউ তোয়াক্কা করতেছে না। আন্তর্জাতিক আইন কি হলো না হলো দে ডোন্ট কেয়ার। চায়না তার আশেপাশে যতগুলা দেশ আছে সব দেশের উপকূল পর্যন্ত সমুদ্র বলতেছে আমাদের। ফিলিপাইন, ভিয়েতনাম, সাউথ কোরিয়া, মানে যতগুলা দেশ আছে আশেপাশে, জাপান, সবার কইতেছে ওই পুরা সাগরটাই নাকি ওদের। তো আমেরিকা এই যে গিয়া বলতেছে দেখেন ওই যে গালফ অফ মেক্সিকো তারা গালফ অফ আমেরিকা বানায় দিচ্ছে, স্ট্রেট অফ হরমুজকে তারা বলতেছে আমেরিকান টেরিটরি হিসাবে ঘোষণা করবে, এবং তারা অলরেডি একটা ইন্টারন্যাশনাল ওয়াটার ওয়েতে তারা একটা ব্লকেট দিয়েছে, এখানে কেউ কিছু বলার নাই। তো ভারত অন্তত সেই একটু মাঝে মধ্যে, আমি বলছি না যে তোমাকে হস্টাইল হইতে হবে, বাট দে শুড শো সাম ব্যাকবোন যে আমাদেরও স্ট্র্যাটেজিক আছে, শক্তি আছে, উই ক্যান ডু থিংস দ্যাট তোমাদেরকে সাফোকেট করে দিতে পারবো। জাস্ট এত তোয়াজের দরকার নাই। প্রেশার ইজ এভরিথিং। এই পৃথিবীতে এখন প্রেশারটা খুব ইম্পর্টেন্ট। এই যে এই ইরান আমেরিকার সাথে পাইরা না উঠাছে, তারা এনে কাতারে, সৌদি আরবে, দুবাইতে, বাহরাইনে, কুয়েতে এনে একটু একটু মারে, একটা দুইটা মারে, এরা কিন্তু ভয়ে খুব পুকাত হয়ে গেছে, কথা কইতেছে না। এখন ভয় একটা ফ্যাক্টর। তো এই ভয়টা যদি ভারত দেখাইতে না পারে তাহলে তারা পাত্তা দিব কেমনি? তখন এই যে টাটোয়ারিরা, সার্জি, হাসনাত, চানকোপাইল্লা, এগুলি চিল্লাফাল্লা করবো যে আমরা 4 ঘন্টায় কলকাতা দখল করে ফেলাবো, আমরা 7 সিস্টার নিয়ে নিব, এইগুলি তারা কইতেই থাকবো। চিকেন নেক মানে দখল করে নিব, এগুলি বলতেই থাকবে। তো আই থিঙ্ক যে ভারতের সময় হয়েছে যে তাদের কার্ডস দেখানো। এই যে 4 ঘন্টায় কলকাতা দখল, 7 সিস্টার নিয়ে নেবে তারা, নেপাল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলাদেশ বানাবে, এই যে এত হম্বিতম্বির পরে ভারত কি বলতে পারে না যে বে অফ বেঙ্গল হয়ে যাবে বে অফ ইন্ডিয়া, চিকেন নেক হয়ে যাবে হাতির নেক? আই এম নট সেইং দ্যাট দে হ্যাভ টু ডু ইট, বাট দে ক্যান সে ইট। ওভারফ্লাইট রাইট যেটা আছে ভারতের আকাশ ব্যবস্থা, আকাশ সীমা ব্যবহার করে বাংলাদেশ যে উড়োজাহাজ চলে সেগুলি তো কত কিছু। তারপরে তারা বঙ্গোপসাগরের মুখে তারা নেভাল এক্সারসাইজ করতে পারে, নৌমহড়া দিতে পারে। এটা এক্সারসাইজের জন্য, নট ফর প্র্যাকটিক্যাল পারপাস যে এনি ব্লকেট দেওয়া বা এই জাতীয়। এগুলি যদি ভারত না বলে, একটু হিটের মধ্যে না রাখে, তাহলে জঙ্গিরা তো গরম থাকবেই, জঙ্গিরা গরম হবে ভারত ঠান্ডা থাকলে, ভারত গরম হলে জঙ্গিরা ঠান্ডা থাকবে। মানে এই জিনিসগুলি খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই সামটাইম পলিটিক্সে পাওয়ারটা, শক্তিটা, প্রজেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি জাস্ট বুঝি না এত তোয়াজ কেন? সোজা বললেই পারে, বেশি নড়াচড়া করবা, বেশি হম্বিতম্বি করবা, গার মটকায় দেব। কারণ এই যে দুর্বলতা দেখাইলে জঙ্গিরা কিন্তু তাদের পোয়াবারও হয়ে যায়, এই অবস্থাটাই দেখতেছি আমরা।